আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আজকের আলোচনা আমরা শুরু করছি যথারীতি একজন চিকিৎসককে দিয়ে। আমাদের সঙ্গে আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাহিদ বসুনিয়া। ডাক্তার মোহাম্মদ আবু জাহিদ বসুনিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা গত 7 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগে আক্রান্ত হবার পরের যে অভিজ্ঞতাটি পার করলাম, তাতে আমাদের সম্মুখ সারির যোদ্ধা বা চিকিৎসকরা আগের চেয়ে অনেক ভালোভাবে করোনা ভাইরাসের এই বিষয়টিকে সামাল দেওয়ার বিষয়টিও এক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তো আপনার অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাইবো। যে আমরা শুরু থেকেই এরকমটি দেখছিলাম যে যাদের হৃদরোগ বা এই ধরনের অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেশি। তো আপনি আসলে ব্যক্তিগতভাবে চিকিৎসা করতে গিয়ে কি দেখলেন? ডাক্তার বসুনিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? ডাক্তার আবু জাহিদ বসুনিয়া তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। একটু কারিগরি সমস্যায় তাকে আমরা কিছুটা হয়তো পেতে একটু দেরি হচ্ছে, আমরা তার জন্য অপেক্ষা করছি। আর আপনাদেরকে এর মধ্যে আবারও একটু জানিয়ে রাখি যে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে বলতে হবে। যদিও আমরা গত 7 মাসে দেখলাম যে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি শনাক্তের সংখ্যা 3,91,586 এবং মৃত্যু হয়েছে 5,699 জন, যাদের পরীক্ষা হয়েছে। আর সুস্থ হয়ে গেছেন 3 লাখেরও বেশি মানুষ। আমরা করোনা ভাইরাসের কারণে যে সৃষ্ট বৈশ্বিক মহামারী, সেই পরিস্থিতি নিয়ে কথা বলি, প্রতিনিয়তই আমরা নিয়মিত কথা বলি। পাশাপাশি আমরা সাম্প্রতিক নানা বিষয় নিয়েও আমরা কথা বলার চেষ্টা করি। আমরা এর মধ্যে জানি যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা সম্প্রতি যে একটি রিপোর্ট প্রকাশ করেছে, তো সেখানে আমরা মাথাপিছু প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের বড় ধরনের একটি উল্লফন আমরা দেখছি। এবং এই জিডিপির ক্ষেত্রে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে 1,887.97 ডলার। এবং ভারতের, আমাদের প্রতিবেশী সুবৃহৎ দেশ, তাদের প্রবৃদ্ধি 1,876.53। এবং এই তথ্যটি আসলে একটু আমাদের যারা খোঁজখবর রাখেন বিশ্লেষক তাদের নজর রেখেছে। আমরা এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনায় আসবো। আমাদের সঙ্গে অন্য অতিথিরাও যুক্ত হবেন। আমরা ডাক্তার বসুনিয়াকে পেয়েছি। ডাক্তার আবু জাহিদ বসুনিয়া, আপনার কাছে যে বিষয়টি শুনছিলাম যে আমরা বাংলাদেশে 7 মাসেরও বেশি সময় ধরে আমরা দেখছি যে করোনা ভাইরাসের এই সংক্রমণটি আমরা প্রত্যক্ষ করছি। বলা হচ্ছিল যে হৃদরোগে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেশি। তো আপনি গত 7 মাসে আপনি ব্যক্তিগতভাবে কি প্রত্যক্ষ করলেন চিকিৎসা দিতে গিয়ে? ধন্যবাদ আপনাকে। শুরুর দিকে সার্স-CoV-2 যে করোনা ভাইরাস বলা হচ্ছিল যেটা ফুসফুসের রোগ করে, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল যে না, এটা শুধু ফুসফুসেই রোগ করে না, ফুসফুসের বাইরেও যেটা আমরা এক্সট্রা পালমোনারি তার ইনভলভমেন্ট আছে। বিশেষ করে হৃদরোগে এর ইনভলভমেন্ট আছে। হৃদরোগের ক্ষেত্রে দেখা যায় হার্টের রক্তনালীতে সেটা ইনভলভমেন্ট করে, রক্তনালী ব্লক করে, হার্ট অ্যাটাক করে, হার্ট ফেলিওর করে, এবং হার্টের যে গতি সেই গতিটা অনিয়মিত হয়ে অনেক ক্ষেত্রে কার্ডিওমায়োপ্যাথির মতো রোগ হয়। এছাড়া হার্টের বাইরে কিডনি সহ অন্যান্য অর্গানও ইনভলভমেন্ট হয়। সেক্ষেত্রে কোভিডের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ফুসফুসের বহির্ভূত হার্টের সাথে এর সিমটমগুলো অনেকাংশে মিলে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে আমাদের হার্টের রোগীগুলো সাধারণত চেস্ট পেইন, আমরা যেটা বলি বুকে ব্যথা নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে। তো এগুলোর সাথে দেখা গেছে আমরা কোভিডের পরবর্তীতে আমরা পরীক্ষা করে দেখেছি যে তার কোভিড পজিটিভ হয়েছে। তো এই জন্য দুইটা ওভারল্যাপিং সিনড্রোম হয়ে যায়। হার্টের যে রোগ, হার্টের যে উপসর্গগুলো সেগুলো কোভিডের সাথে মিল থাকার কারণে এবং কোভিড হার্টকে ইনভলভমেন্ট করার কারণে অনেক ক্ষেত্রে আমরা হার্টের রোগীদেরকে কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত করেছি। যাদের সেই সংখ্যাটা হাইপারটেনশনের একেবারে সমস্যা রয়েছে আগে থেকে, আমাদের কিছুদিন আগেই হাইপারটেনশন দিবস গেল, তো এই প্রসঙ্গটা ধরে একটু আপনার কাছে শুনবো যে যাদের এই সমস্যাটি রয়েছে তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি ধরনের ঝুঁকি, কি ধরনের বিপদ আপদ এবং চিকিৎসা বাড়তি কি প্রক্রিয়া আপনার অনুসরণ করছেন, পর্যবেক্ষণ আপনার?
দেখুন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এসিসিসির একটা পরিসংখ্যান রয়েছে। সেই পরিসংখ্যানে দেখা গিয়েছে যে কোভিড আক্রান্ত হলে ওভারঅল মৃত্যুর হার 2.3%, যেটাকে বলা হয় কেস ফ্যাটালিটি রেট, সিএফআর। আমাদের দেশে যেমন এটা একটু কম, 1.3%। কিন্তু এটা দেখা গিয়েছে যে বয়স যত বেড়ে গেছে বয়স্ক লোকদের ক্ষেত্রে, যেমন যেমন কিনা যাদের বয়স 70 থেকে 79-র মধ্যে, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এটা 8% বেশি, 8% মৃত্যুর হার হয়েছে তাদের ক্ষেত্রে, বা 80 বছরের বয়সের বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে 10.8% বেশি হয়েছে। ঠিক তেমনি কোভিড রোগীদের ক্ষেত্রে যাদের হাইপার টেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে এই মৃত্যুর হারটা দেখা গিয়েছে যে 6% বেশি। সুতরাং হাইপার টেনশন যাদের আছে তাদের যদি কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকে। কেননা হাইপার টেনশন রোগীগুলো সাধারণত একটু বয়স্ক হয়, তাদের অনেক কোমরবিডিটি থাকে এবং তাদের ইমিউন সিস্টেম, যে রোগ প্রতিরোধ করা শরীরের যে ক্ষমতা, সেটা একটু কম থাকে। ফলে হাইপার টেনশনের রোগীগুলো কোভিড আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। একটা পরিসংখ্যান রয়েছে মাউন্ট সিনাই হসপিটাল, আমেরিকার, নিউ ইয়র্কের। সেখানে দেখা গেছে যে কোভিড পেশেন্টদের উপরে পরিসংখ্যান করে দেখা গেছে যে সেখানে 57% তারা হাইপার টেনশনের রোগী পেয়েছে। সুতরাং একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যক রোগী যারা উচ্চ রক্তচাপে ভোগেন, তাদের কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ফলে এই বিষয়টি নিশ্চয়ই আমাদের যারা কাজ করছেন এবং যারা এই রোগে ভুগছেন তারা নিশ্চয়ই সব বাড়তি সতর্ক থাকবেন। ডাক্তার বসুনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাহিদ বসুনিয়া। আমরা অন্য আরও দুজন অতিথির সঙ্গে কথা বলবো, তবে ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গে থাকবেন। নিউজ গ্যালারি দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে। আমরা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে কথা বলবার চেষ্টা করি। এবার একটু যেতে চাই যে আমরা দেখেছি যে সম্প্রতি IMF এর একটি প্রতিবেদনে যে বলা হয়েছে যে সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে যে পূর্বাভাসটি দেওয়া হয়েছে সেটি আমাদের প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি, এবং এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আমরা বেশ আলোচনা দেখছি। ভারতে অনেক বেশি হচ্ছে, আমাদের এখানেও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু আলাপ করিয়ে দিই সবার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ভারতের প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, যিনি সিডাপের গবেষণা পরিচালক, এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। তিনজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা অধ্যাপক মোহাম্মদ হেলাল, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটি শুরু করতে চাই। মাথাপিছু জিডিপি বাংলাদেশের হবে $1,887.97, যেটি ভারতের চেয়ে বেশি, এবং আমরা সাম্প্রতিক সময় যদি ভারত এবং বাংলাদেশের এই প্রবৃদ্ধির এই তুলনামূলক বিষয়টি যদি একটু দেখি, তাহলে আমরা দেখি সবসময় ভারতের প্রবৃদ্ধির হারটি বাংলাদেশের চেয়ে বেশি ছিল। তো করোনা সহ আরও বেশ কিছু ইস্যু, বাংলাদেশের কিছু পদক্ষেপ, এরকম অনেক কিছুতে বাংলাদেশের র্যাঙ্কিংটা একটু ভালো আমরা যেটি দেখছি। তো এবং বাংলাদেশ বিস্ময়করভাবে গত কয়েক বছর ধরে ভালোও করছে, কিন্তু আসলে এই ভালো করার বিষয়টি কতখানি আসলে সুপরিকল্পিত আর কতখানি আসলে কাকতালীয়, তা নিয়েও এক ধরনের প্রশ্ন রয়েছে। আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ। এটা তো আপনার কাকতালীয় হওয়ার বিষয় না, কারণ আপনার প্রবৃদ্ধির কিন্তু একটা ধারাবাহিকতা আছে। আমরা দেখবো যে অনেক বছর ধরে আপনার যে প্রবৃদ্ধি, তার উপর ভিত্তি করে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই হিসাবে এটাকে কাকতালীয় করার কোনো উপায় নাই। এখন আপনি যে এটা দিয়ে শুরু করলেন যে
আপনার যদি কারেন্ট আপনার জিডিপিতে আপনার মাথাপিছু আয় দেখেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কম্পেয়ার করলে এখন এইবারের আপনার যে কোভিড এর যে আপনার কোপটা একটু ইন্ডিয়াতে বেশি পড়েছে, কারণ এখানে আপনার ডেথ ক্যাজুয়ালিটি এগুলো বেশি। তো সেই হিসেবে আপনার যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড একটু বেশি থমকে গিয়েছে, ফলে আমরা যেখানে আশা করছি যে আমরা আমাদের প্রবৃদ্ধি ইতিবাচক হবে। ইতিবাচক মানে 7%, 8% থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন বলছে যে সেটা 2-3%, 4% হতে পারে। তো আমি বলছি যে যেখানে যদি আমরা এট লিস্ট বলি যে ইতিবাচক, সেই জায়গাটায় কিন্তু যেটা প্রজেকশন আসছে যে ইন্ডিয়ার জিডিপি আপনার কত প্রায় 10% এর মতো সংকোচন হবে। অর্থাৎ গত বছর যা ছিল তার থেকে সবকিছু 10% কমে যাবে। তো সেরকম একটা জায়গায় এখন যেটা হলো যে আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কিন্তু সবারটাই কিন্তু কোপ পড়েছে আপনার বিকজ অফ কোভিড-19। কোভিড-19 এর কারণে কিন্তু আমরা সবাই কিন্তু আপনার আমাদের যে একটা পথ ছিল, যে ট্র্যাকে আমরা ছিলাম, সেই ট্র্যাকে কিন্তু এন্টায়ার ওয়ার্ল্ড বিচ্যুত। ইভেন বাংলাদেশে যদি আপনি বলেন, একটা হতে পারে যে কে বেশি বিচ্যুত, কে কম বিচ্যুত, কিন্তু সবাই কিন্তু আমরা আমাদের যে ট্র্যাকটা ছিল সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন। এবং কত তাড়াতাড়ি আমরা সেই ট্র্যাকে উঠতে পারবো সেটা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। এবং আমরা এখনো জানি না যে এই যে কোভিড-19 যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটু স্লো হয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপে আপনার একসময় স্লো হয়ে আবার সেকেন্ড ওয়েভ যেটা সেটা আসছে, ইন্ডিয়াতে এখনো চলছে। ফলে এই পুরো জিনিসটা বৈশ্বিক লেভেলে কোন জায়গায় গিয়ে থামবে তার উপর নির্ভর করবে যে আমরা মানে এই বিশ্ব কতটা দ্রুত আপনার ট্র্যাকে আসবে এবং প্রত্যেকটা দেশ কতটা দ্রুত ট্র্যাকে উঠে আসবে। এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশের আসলে পূর্বাভাসটা আপনি আসলে কি দেবেন বাংলাদেশের বিষয়ে, সেগুলো আপনার কাছে একটু শুনতে চাইবো। আমরা একটু গৌতম লাহিড়ী আমাদের সঙ্গে আছেন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি। গৌতম লাহিড়ী, আমরা আসলে এই প্রতিবেদনটি প্রকাশিত হবার পর থেকে বেশি আলোচনা দেখছি আসলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে, সে দেশের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী মানুষরা তারা নানাভাবে এটিকে বিশ্লেষণ করছেন এবং এক ধরনের আত্মসমালোচনাও আসলে চলছে। তো আমরা যে পরিসংখ্যানটি দেখছি সেটি হয়তো করোনা ভাইরাস সহ নানা ইস্যুতে হয়তো কিছুটা ত্বরান্বিত হয়েছে, কিন্তু এটি তো আসলে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আসলে আমরা এই পর্যায়টি দেখলাম। তো ভারতে অনেক রকম বিশ্লেষণ, আমরা অনেক বিশ্লেষণ পড়ছি, দেখছি, শুনছি, আলোচনা। তো আপনার কাছে একটু শুনতে চাই যে কোন কোন পার্থক্য বা কোন কোন বিষয়গুলোকে আপনারা আসলে একটু গুরুত্ব সহকারে দেখছেন বা বাড়তি নজর কাটছে এই ভারত এবং বাংলাদেশের এই তুলনামূলক যে পরিস্থিতি, তাতে কোন কোন বিষয়গুলোর কারণে বাংলাদেশ একটু এগিয়ে যাচ্ছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? দেখুন, আপনি সঠিক প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই বাংলাদেশকে নিঃসন্দেহে অভিনন্দন। তারা এই করোনার সময়ও যে আর্থিক প্রবৃদ্ধির হার বাড়াতে পেরেছেন এবং যে ধরনের আর্থিক নীতি তারা অনুসরণ করেছেন, এটা নিঃসন্দেহে আমার মতে দক্ষিণ এশিয়া এবং গোটা পৃথিবীর কাছেও একটা মডেল হিসেবে তুলে ধরা যেতে পারে। যদিও ভারতের ভৌগোলিক আয়তন বাংলাদেশের তুলনায় অনেক অনেক বেশি, ভারতে এটা আলোচিত হওয়ার একটা মূল কারণ, এটা রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই কারণেই যে বাংলাদেশের মতো ভারতের তুলনায় একটি ছোট দেশ, তারা যদি এই ধরনের প্রবৃদ্ধির হার তারা অর্জন করতে পারে, তাহলে ভারত কেন পারল না? এবং ভারত কিন্তু লক্ষ্য রাখবেন যে কেবলমাত্র বাংলাদেশের সঙ্গেই পিছিয়ে নয়, দুর্ভাগ্যজনকভাবে শুধুমাত্র শিরোনাম গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ঘটছে, কিন্তু ভারত কিন্তু চীনের কাছ থেকে আগে থেকেই পিছিয়ে ছিল এবং বাকি দক্ষিণ এশিয়ার যে দেশগুলো তার থেকেও কিন্তু ভারত পিছিয়ে আছে। এবং এটা যে কারণ, যেটা যেটা আমার মনে হয় যে বিষয়ে ভারতে একটি আর্থিক বিতর্ক তৈরি হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন ভারতের আর্থিক নীতি কিভাবে পরিচালিত হওয়া উচিত এই বিষয়ে আর্থিক বিশেষজ্ঞদের মধ্যে একটা মেরুকরণ হয়ে গিয়েছে। বিশেষত কারণ রাহুল গান্ধীর সমালোচনা, তার কারণ হচ্ছে যে এইটাই যে কংগ্রেস আমলে এটা ঘটনা যে ভারতের আর্থিক প্রবৃদ্ধি 8 থেকে 9% গিয়ে পৌঁছেছিল, ফলে তার তো একটা অধিকার আছে এ বিষয়ে প্রশ্ন করার বর্তমান সরকারের কাছে যে কেন পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার হয়তো অনেক কারণ আছে, কিন্তু এইটা এই কারণেই ঘটছে যে সেটা হচ্ছে যে তারা যে আর্থিক নীতি অনুসরণ করতেন, বর্তমান সরকার সেই নীতি অনুসরণ করছেন না। সেক্ষেত্রে একটা তফাৎ লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে সেটা কিন্তু আমি বলবো একটা আদর্শগত তফাৎ। পূর্বতন কংগ্রেস সরকার বা অন্য সরকারগুলি তারা কিন্তু বাম মনোভাবাপন্ন এবং সমাজতান্ত্রিক একটি অর্থনৈতিক মডেলে বিশ্বাস করতেন। এই সরকার মনে করেন, বর্তমানে মোদীর নেতৃত্বের সরকার, তারা মনে করেন যে অন্য কোনোভাবে ভারতের উন্নতি হওয়া সম্ভব। সেই কারণে এই বিতর্কতার মধ্যেই কিন্তু এই প্রশ্নটা এসে দাঁড়িয়েছে যে
ভারতের বর্তমান নেতৃত্ব যদি মনে করে থাকেন যে তাদের আর্থিক নীতি সঠিক, তাহলে তারা কেন পিছিয়ে পড়ছে? বাংলাদেশের ক্ষেত্রে এগিয়ে থাকার আমার যেটা দূর থেকে দেখে দেখে যেটা মনে হয় সেটা হচ্ছে যে অর্থনীতির মূল কথা, যেটা এখানে অর্থনৈতিক অনেক বিশেষজ্ঞ আছেন তারা আমার থেকে আরো ভালো বোধ করতে পারবেন, সাপ্লাই এবং ডিমান্ড। এবং আপনি কোনটাকে গুরুত্ব দেবেন সংকটের সময়? 2008 সালে যে আর্থিক মন্দা ঘটেছিল সেই সময় কিন্তু কংগ্রেস নেতৃত্বের সরকার এবং সৌভাগ্যক্রমে সেই সময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তার ধারণা ছিল যে যদি ডিমান্ড সাইডটাকে বাড়ানো যায়, অর্থাৎ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া যায়, তাহলে সেই চাহিদা বাজারে তৈরি হয়, তাহলে পণ্য বিক্রি হবে এবং সেই পণ্য বিক্রি হলে তবেই শিল্পগুলি চাঙ্গা হবে। বর্তমান সরকার মনে করছেন যে তারা সাপ্লাই সাইডকে গুরুত্ব দেবেন, অর্থাৎ যারা সাপ্লাই করে, অর্থাৎ একটা গোষ্ঠী যারা উৎপাদন করে, অর্থাৎ পুঁজিপতি গোষ্ঠী। এখন এই যে দৃষ্টিভঙ্গির তফাৎ, এখানে বাংলাদেশ একটি মধ্যপন্থা অবলম্বন করেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন কৌশিক বসু, অমর্ত্য সেন, রঘুরাম রাজনের মতো অর্থনীতিবিদরা যা বলেন তার সম্পূর্ণ বিপরীত কথা বলছেন কিন্তু বিবেক রায় এবং বর্তমান পূর্বতন নীতি আয়োগ যারা পরিকল্পনা তৈরি করেন তার অর্থনীতিবিদ অরবিন্দ পানাগড়িয়া, তারা অনেকটা আসলে যেটা মনে হয় তারা অনেক বেশি দক্ষিণপন্থী আর্থিক নীতিতে বিশ্বাস করে। এখন এই বিতর্কটাই কিন্তু ভারতে তৈরি হয়েছে। এখানে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ একটি কিন্তু উপমা হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশ সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী। ফলে সেই বাংলাদেশ যদি এই প্রবৃত্তি দেখাতে পারে, তাহলে ভারত কেন পারলো না? ফলে স্বাভাবিকভাবে এটা রাজনৈতিক একটা প্রশ্ন। সেই রাজনৈতিক প্রশ্নটা ভারতের বিরোধী দল তুলেছেন, কিন্তু যদিও সরকার মনে করছেন এবং আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি বলেছেন আগামী বছরে এই অর্থনীতি থেকে ভারত ঘুরে দাঁড়াবে এবং করোনাও নিয়ন্ত্রিত হবে। ফলে আমার মনে হয় যে এই বিষয়টাকে এইভাবে দেখা উচিত, এটা রাজনৈতিক যেটা বিতর্ক সেটাকে কেবলমাত্র পরস্পর চাপানুতর হিসেবে না দেখে একটা আর্থিক নীতির বিতর্ক হিসেবে দেখাটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। আপনার যদি পরে কোনো প্রশ্ন থাকেন আমি নিশ্চয়ই জবাব দেবো। নিশ্চয়ই আপনার কাছে অবশ্যই আসবো। আপনার কাছে আরো কিছু প্রশ্ন, যদি আমাদের সময় বড় অল্প, আপনি যেখানে শেষ করলেন আমরা ঠিক এই প্রসঙ্গ ধরে আমাদের সঙ্গে আছেন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক। আমরা একটু তার কাছে এই বিষয়টি নিয়ে যেতে চাই যে আমরা দেখছি যে এই রিপোর্টটি প্রকাশিত হবার পরপরই ভারতের বেশিরভাগ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কম বেশি সবাই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছেন এবং বাংলাদেশ এই শব্দটি আসলে ঘুরে ফিরে সংবাদ শিরোনাম এবং সংবাদের বিষয়বস্তু এবং তুলনা বা বিশ্লেষণে আসছে। সেই হিসেবে আপনি নিজেও এ বিষয়ে কিছু লেখালেখি করেছেন যে বাংলাদেশের তুলনামূলক আমরা আসলে সেই অনুপাতে একটু কম আওয়াজ শুনতে পাচ্ছি। এর বিষয়টি আসলে আমরা কি আসলে অর্থনীতির বিষয়গুলো তুলনামূলক একটু কম বুঝি বা কম চর্চা করি কিনা, কিংবা এই প্রাপ্তি বা এই অর্জনটিকে সামনে রেখে ভবিষ্যতে এই ব্যাপারটি ধরে রাখার জন্য আমাদের এখন থেকেই সামগ্রিকভাবে এক ধরনের চিন্তা চর্চার ভেতরে যাওয়া উচিত কিনা, এই বিষয়টা নিয়ে যদি আপনি আপনার বিশ্লেষণগুলো আমাদেরকে শোনান। অ্যাবসলিউটলি আমাদের দেশে যে প্রবলেমটা হচ্ছে নরুজ, খেয়াল করে দেখবেন আমরা যত বেশি রাজনীতির আলাপে বেশি ব্যস্ত, আমরা ধর্মীয় রাজনীতি করব না অধর্মীয় রাজনীতি করব, ডান করব না বাম করব, আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না জামাত ভালো না জাতীয় পার্টি ভালো, এই তর্কগুলাতেই আমাদের মিডিয়া আমাদেরকে লিড করে নিয়ে যায় এবং এর কারণে আমাদের মূল যে সমস্যাগুলো অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে আমরা কথা কম বলি এবং আমাদের জনগণ এই অর্থনৈতিক আমরা যেটা বলি ইকোনমিক লিটারেসি, যেটা অর্থনীতি সম্পর্কে যে বেসিক জ্ঞানটা এই জায়গাটা আমাদের নাই। এই যে জিডিপি বেড়েছে আমাদের, এই বছর আমরা জিডিপিতে ভারতের চেয়ে ভালো করছি, এই জিনিসটা সাধারণ মানুষ বোঝে না এবং সেটা যে বুঝছে না তাকে বোঝানোর দায়িত্ব মিডিয়ার, কিন্তু মিডিয়া এই জায়গাটা ফোকাস করে না। আমাদের মিডিয়ার খবরের একটা বড় অংশই থাকে রাজনৈতিক নেতাদের ভাষণ প্রচার করা এবং এই যে বিভেদ বিভাজন, একজন আরেকজনকে কিভাবে মারামারি গালাগালি করে, এগুলো আমরা আনন্দ পাই, যার কারণে মূল যে সমস্যাগুলো এগুলো অ্যাড্রেস হয় না। আপনি দেখবেন আমাদের দেশে যখন কৃষক ফসলের মূল্য পায় না তখন আমরা এটাকে বাদ দিয়ে হয়তো একজন মুভি স্টার তৃতীয় বিয়ে করেছেন সেটাকে আমরা নিয়ে অনেক বেশি মাতামাতি করি। তো এই ইকোনমির এই জায়গাটা জনসাধারণ এখনো এসে পৌঁছায় নাই। অর্থনৈতিক অগ্রগতি উন্নয়নের জায়গায় আমাদের কি ভূমিকা আছে, রাষ্ট্রের কি ভূমিকা আছে, এই জায়গাগুলো লিটারেসি এই সচেতনতা তৈরির দায়িত্ব মিডিয়া হিসেবে আপনার এবং আমার মনে হয় আমরা এই জায়গায় খুব বেশি আলোচনা করি না। এটা অনেক বেশি আলোচনা করার প্রয়োজন, কারণ আমরা লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বেরিয়ে আসছি, আমরা উন্নত বিশ্বে হওয়ার জন্য টার্গেট নিয়েছে রাষ্ট্র, সেটার জায়গাগুলো যদি আমরা কথাবার্তা না বলি তাহলে আগামীতেও কিন্তু আমরা কিছুই বুঝবো না যে আমরা আসলে জিতলাম না হারলাম, এগুলাম না পিছুলাম।
এবং এটা যদি না বুঝি আমরা সরকারকে বা রাজনীতিকে চাপে ফেলতে পারবো না। আমরা যদি তাদেরকে ওই চ্যালেঞ্জ না করতে পারি, আপনি দেখবেন ভারতে কি হয়েছে, রাহুল গান্ধী সাথে সাথে টুইট করেছেন, বাংলাদেশে কেউ কিন্তু এটা নিয়ে কথা বলেন। রাহুল গান্ধী টুইট করেছেন এবং উনি মোদী সরকারকে চ্যালেঞ্জ করেছেন এই জায়গাটায় নিয়ে। এখন মোদী সরকার ধরেন জাতির উদ্দেশ্যে ভাষণে এই জায়গাটা উল্লেখ করতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। তাদের দলীয় অর্থনীতিবিদ, তাদের স্থানীয় এবং রাজ্য সরকারের সাথে যারা জড়িত তাদেরকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে। কারণ মিডিয়া দেখবেন প্রচন্ড সরব, অসংখ্য মিম, অসংখ্য কার্টুন আমি দেখেছি এইটাকে কেন্দ্র করে ভারতে হয়েছে। আমি বাংলাদেশের পত্রপত্রিকায় এখনো বড় আকারের কোনো আলোচনা কোথাও দেখিনি। এটা খুব প্রয়োজন আমাদের। শেষ হয়ে থাকে আমি হ্যাঁ, আমরা আসলে ডক্টর হেলালের কাছে ঠিক এই প্রসঙ্গটি নিয়ে যাচ্ছিলাম। আপনি বোধহয় এই প্রসঙ্গে বলবেন যে অর্থনীতি নিয়ে যে লিটারেসির যে কথাটি আসলে আরবিজাতিক বলছিলেন, এই প্রসঙ্গে আপনার কাছেও যেতে চাই, আপনি বোধহয় কিছু যোগ করতে চান। এই ডিবেটটাই আসলে কোনো যৌক্তিক ডিবেট না। কেন আমি বলি, যদি এমন হতো ইন্ডিয়া আপনার 9% এক সময় কিন্তু গ্রোথে চলে গিয়েছিল, ইন্ডিয়া আমাদের থেকে সামনে এগিয়েছিল প্রবৃদ্ধির দিক থেকে। এমন যদি হতো যে ইন্ডিয়া 9 থেকে 10-এ চলে গিয়েছে, আমরা 10 ক্রস করে 11-12-তে চলে এসেছি, সো উই আউট পারফর্ম ইন্ডিয়া, ব্যাপারটা কিন্তু তা হয় নাই। আপনি দেখেন কোভিড আসার আগেই কিন্তু ইন্ডিয়ার যে আভ্যন্তরীণ পলিসি, যেটা পলিটিক্যাল চেঞ্জের সাথে সাথে যে আভ্যন্তরীণ পলিসি, সেখানে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি আপনার কিন্তু গতি হারিয়েছিল এবং কয়েক দফা কিন্তু আপনার সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখন যেটা হয়েছে, কোভিড আসার পরে আমরা কিন্তু আমাদের 8%, সেই 8% থেকে 10% ধরে রাখবো। আমরা 2041 সালে ডেভেলপ কান্ট্রি হব এবং আমাদের এসডিজি গোল, সে জায়গায় কিন্তু আমরা চাপে পড়েছি। এখন আমাদের প্রবৃদ্ধি যেটা গভর্নমেন্ট বলছে 7-8% হয়তো হইতে পারে, আইএমএফ বলছে কত আপনার 3.8% সম্ভবত বোধ হয়, আর ওয়ার্ল্ড ব্যাংক বলছে আরো কম, হ্যাঁ 2%, 3% দিকে, আমি একজ্যাক্ট জানি না। তার মানে আমরা আমাদের যে 8% সেখান থেকে কিন্তু এই চাপের কারণে আমরা কিন্তু বিচ্যুত হয়েছি। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে আমরা যদি ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখি, তাতে আমি মনে করি আমি খুশি। কারণ এটা তো বাস্তবতা যে কোভিড এর আমি মনে হয় এই জায়গাটা আমি বলছি যে আপনি ভারতকে ধরেন 91-এ একবার আমরা জিডিপি গ্রোথ ভারতের চেয়ে বেশি হয়েছিল, এইবার হয়েছে, ওইটা নিয়ে মিছিল করার কিছু নাই, সেটা আমি আপনার সাথে একমত। আমি বলতে চাচ্ছি এই আলাপটা যখন হয় সাধারণ মানুষ তখন উদ্দীপ্ত হয় যে ওকে তাহলে আমরা ভালো করছি। তো এই আলাপটা যত বেশি হবে, আমরা যখন আমাদের ইকোনমি, যেমন ধরেন আপনার কথা বলি বা এই ধরনের যারা আছেন তাদের কাছ থেকে যত আমরা ব্যাখ্যা বিশ্লেষণ ইকোনমি নিয়ে আলাপ করবো মিডিয়াতে, আপনার ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান দেখা দরকার নাই। কারণ ইন্ডিয়াতে হয়েছে কারণটা হলে কোভিড আসার আগেই 9%-এর যে গ্রোথ, সেখান থেকে কিন্তু ইন্ডিয়া কিন্তু যেভাবে প্রত্যাশা ছিল আরো ভালো করবে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে নেমে আসছে গ্রোথটা, সেটা অনেক সমালোচনা হয়েছে। এখন ইন্ডিয়া বড়, বাংলাদেশ ছোট। আমি যখন মাথাপিছু আয় নিয়ে কথা বলছি, অনেক ক্ষেত্রে যেটা হয় যে একটা বড় দেশের মাথাপিছু আয় ধরে রাখা কঠিন, বরং ছোট দেশের পক্ষেই দাঁড়িয়েছে এটা হয়তো সহজ। সেক্ষেত্রে আমার কথা হলো যে ইন্ডিয়া হুজুগ খেয়েছে, আমরা যা বুঝতে পারছি, সেজন্য হয়তো আভ্যন্তরীণ পলিটিক্সের কারণে অনেক কথা হচ্ছে। আর বাংলাদেশে যে অনেক কথা হচ্ছে না কেন, কারণ বাংলাদেশে যেটা হলো যে বৈশ্বিক স্কেলে আপনার যদি বিশ্ব অর্থনীতি যদি 5% আপনার সংকোচন হয়, সেখানে বাংলাদেশে আপনার কি, আমরা সরকার বলছে 7-8%, আপনার ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তারা বলছে, সবাই কিন্তু ইতিবাচক প্রবৃদ্ধির কথা বলছে। যদি 3-4% প্রবৃদ্ধিও হয় বৈশ্বিক স্কেলে, কিন্তু আমরা ভালো অবস্থানে আছি। তো সেটাটা আমি মনে করি যে আমরা যদি কম্পেয়ার করি গত 1 বছর আগের সাথে, তাহলে অবশ্যই আমরা দেখবো আমরাও খারাপ অবস্থা আছি। যেমন আমরা যে এই কোভিড এর প্রেক্ষাপটে যে স্ট্যাটিস্টিক্স গুলো পেয়েছি, যেগুলো বিভিন্ন সার্ভে হয়েছে, যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের আয় কমেছে। আমাদের যে দরিদ্র সংখ্যা যেটা, সেটা কিন্তু আপনার বিকজ অফ কোভিড-19 এর ক্ষেত্রে কিন্তু আপনার আমাদের কি হয়েছে, সেটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এই চাপগুলো কিন্তু আমাদের আছে এবং সেটার ব্যাপারে কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু ওয়াকিবহাল এবং বিভিন্ন পলিসি নিচ্ছে। আমাদের ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য এগ্রিকালচার যেন আপনার ডক্টর হেলাল, করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে প্রত্যেকটি দেশই কিন্তু কম বেশি বিপদে আছে এবং অর্থনীতির ক্ষেত্রে তো একটা বড় ঝুঁকি সব দেশের জন্যই কম বেশি তৈরি হয়ে আছে। এবং ভারতের যে পরিস্থিতি, সেখানে করোনা ভাইরাসের এই বর্তমান বৈশ্বিক মহামারীর পরিস্থিতির একটা বড় দায় আছে, এরকম বিশ্লেষক সবাই তো আসলে বলছেন। কিন্তু বাংলাদেশের জন্য ঝুঁকিটি সেই অর্থে কম নয়। কিন্তু বর্তমানে এই বিশ্বজুড়ে যে পরিস্থিতি অর্থনীতির ক্ষেত্রে, সেই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কোন কোন বিষয়ে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার বা কোন সুযোগগুলোকে একটু কাজে লাগানো দরকার, এই প্রসঙ্গটা আপনার কাছে একটু শুনবো। এর সঙ্গে আরিফ জেপ্তিক এর পরে হয়তো তার ভাবনাগুলো যোগ করবেন। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের গত যদি আপনি বেশ কিছু সময়টা ধরেন, তাহলে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তার মূল চালিকা শক্তি কি? আপনার একটা হলো আপনার আমাদের আরএনজি এক্সপোর্ট, যেটা রাইট,
আর আমি যদি মাথাপিছু আয় বলি, সে জায়গায় কিন্তু আপনার আমাদের রেমিটেন্স আর্নিং যেটা বাইরে থেকে আসছে, এই যে দুইটা উইন্ডো যেখান থেকে আমরা আপনার এক্সটার্নাল ইকোনমির যে সুবিধা সেখান থেকে পাচ্ছি। এখন যখন কোভিড আসছে এবং কোভিডের আগে যখন আপনার ওই পেট্রোলের দাম, অয়েলের দাম যখন আপনার $150 থেকে নেমে আসছে $15-16, এবং তার জন্য আপনার মিডল ইস্ট থেকে আপনার যখন কাঠ যখন ছাঁটাই করছে, অনেকে যখন আপনার চাকরি হারায় বাংলাদেশে আসছে, তার সাথে যখন আপনার কোভিড যোগ হলো, তাহলে ওই রেমিটেন্সের উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্স ফ্লো আগের চেয়ে ভালো, এবং সেটা বিভিন্ন কারণ আছে, বিভিন্ন স্পেকুলেশন আছে, তো সেখানে একটা চাপ আছে। পাশাপাশি আপনার যেটা হলো যে এক্সপোর্ট, যেটা আপনাদের আরএনজি আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডারগুলো আমরা মোটামুটি ফিরে পেয়েছি, কিন্তু আজকেও পত্রিকায় দেখলাম যে এরপরেও একটা রিস্ক থেকে যাচ্ছে। তার মানে ইউরোপ এবং আমেরিকা যেখানে আমরা এক্সপোর্ট করছি, তারা যদি আবার দ্বিতীয় ওয়েভে পড়ে, তাহলে তাদের যদি আপনার ইনকাম কমে যায়, যেটা আমরা মানে যে প্রজেকশন দেখছি, তাদের ইনকামের সাথে তাদের আমদানির চাহিদা সেক্ষেত্রে তার প্রভাব হয়তো বাংলাদেশে এসেও হয়তো পড়তে পারে, সেই ঝুঁকি রয়ে যায়। আরিফ জ্যোতি কি যোগ করবেন? এই ঝুঁকি রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা হলো ঝুঁকি মানে কি, আমরা তো খানিকটা এফেক্টেড হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে যেহেতু বৈশ্বিক যে বিষয়গুলো আছে সেগুলোর উপর আমাদের হাত নেই অনেক ক্ষেত্রে। কোভিডের উপর যেমন হাত নাই, এবং অন্যান্যদের যদি খারাপ করে তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো ওদের আমদানির চাহিদা বা আমাদের রপ্তানির হয়তো দেখছি পরিমাণ কমে যেতে পারে, কিন্তু আমাদের আসলে প্রস্তুতির অংশটুকু হয়তো কিছুটা হয়তো আমরা এগিয়ে রাখতে পারি। ভাবে যেটা করার সেটা হয়তো আমরা করতে পারছি, এবং সেখানে হয়তো আমি মনে করি যে আমরা এখনো ভালো করছি। মানে যতটা খারাপ হওয়ার কথা শিখেছিলাম তার চেয়ে ভালো করছি। জি, আরিফ জ্যোতিক। আরিফ জ্যোতিক শুনছেন আমাদের? আরিফ জ্যোতিক শুনতে পাচ্ছেন? বোধহয় শুনতে পাচ্ছেন না। আরিফ জ্যোতিক মনে হয় শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। যে জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কোভিডে কিন্তু আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের যে স্থায়ী ক্ষতি হয়েছে, এটাকে ইমিডিয়েট অ্যাড্রেস না করলে আমরা দীর্ঘমেয়াদের সমস্যা পড়বো। যিনি চাকরি হারিয়েছেন, ছোট চাকরি করতেন এবং এখন গ্রামে চলে গেছেন, তার কিন্তু গ্রামেও কোনো কিছু করার নাই। উনি হয়তো 2 পুরুষ আগে গ্রাম থেকে শহরে এসেছিলেন এবং এখানে চাকরি বা ছোটখাটো ব্যবসা করে খাচ্ছিলেন, এরা পুঁজি হারিয়েছেন, ছোট ব্যবসায়ীরা পুঁজি হারিয়েছেন এবং অনেকে চাকরি হারিয়েছেন। গ্রামেও তাদের বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই পরিবারগুলো হয়তো আগামী 5-6 মাস যদি আমরা একদম সাপোর্ট দিয়ে রাখতে পারি, তাহলে তারা আবার ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পান। আমাদের কৃষক যারা আছেন, কৃষি পণ্যের মূল্য পান নাই, তাদের উপরে কিন্তু ঋণের বোঝাটা চেপে যাচ্ছে। এই জায়গাগুলো সরকার ইমিডিয়েট যদি না করে, তাহলে আমাদের মানে একটা বড় অসুস্থতার মধ্যে পড়ে যাবে। একটা বড় সংখ্যক লোক কর্মসংস্থানের বাইরে থাকলে মানে অর্থনীতির একটা বড় ক্ষতি হবে। এই জায়গাটা খুব মানবিকভাবে দেখা আমাদের দরকার আছে। তাদেরকে টিকে থাকার সুযোগ করে দেওয়া, তাদেরকে একটু ঘুরে দাঁড়ানোর শক্তিটা জোগাড় করে দেওয়া আগামী কয়েক মাসের জন্য। আমি বলছি না যে বাংলাদেশ সরকার করছেন না, কিন্তু এটাকে আরো বড় স্কেলে করা আমার কাছে মনে হচ্ছে খুব জরুরি হয়ে পড়েছে। আমার সাথে প্রচুর লোকের কথা হয় যারা ঢাকার বাইরে চলে গেছেন, গ্রামে চলে গেছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, তারা আসলে এখনো দিশেহারা অবস্থায় আছেন। তাদেরকে একটা সমর্থন দেওয়া আমাদের খুব জরুরি রাষ্ট্রের পক্ষ থেকে। এটা যদি করতে পারি আমরা, অর্থনৈতিক প্রবৃদ্ধির বাকি জায়গাগুলোতে তাদের কন্ট্রিবিউশনের সুযোগ তৈরি হবে এবং তারা আরো বেশি করে, আমরা হয়তো বেশি মানুষকে কর্মসংস্থানের বেড়া জালে নিলে টোটাল জিডিপি গ্রোথটা কাজে লাগবে। আর যদি তা না হয়, তাহলে কিছু মুষ্টিমেয় মানুষের অর্থনৈতিক বিকাশের কারণে যে জিডিপি তৈরি হবে, সেটা হয়তো অঙ্কের খাতায় দেখতে ভালো হবে, কিন্তু এটা দুর্বল হয়ে যাবে এবং সেই দুর্বলতা দীর্ঘমেয়াদে আমাদের প্রবৃদ্ধির জন্য মারাত্মক ক্ষতি হবে। এটা খুবই ঠিক বলেছেন। আমরা আসছি আবার ডক্টর হেলাল আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে গৌতম লাহিড়ী আছেন, আমরা তার কাছেও একটু এফাকে একটু যেতে চাই। গৌতম লাহিড়ী, আপনাকে একটু ইচ্ছে করে আমরা একটু অপেক্ষা রাখলাম যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের দুজন আলোচকের এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনি কিছু ইনসাইট পেলেন যে বাংলাদেশে আসলে পুরো বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে, সেই বিষয়ে আপনি কিছু একটা হয়তো ধারণা আপনার হয়তো একটু সমৃদ্ধ হলো। তো আমরা একটা ব্যাপারে যদি দেখি যে এই বিস্তীর্ণ জনপদ ভারতীয় উপমহাদেশের, আমরা দেখি যে ভারত বাংলাদেশ এই দুদেশেরই কিন্তু আর্থসামাজিক প্রেক্ষাপট অনেকটাই কাছাকাছি এবং দুদেশই বেশ জনবহুল দেশ। যদিও গত কয়েক দশক ধরে আমরা দেখছি যে ভারত অনেকটা মেধাভিত্তিক কিছুটা কর্মসংস্থান বা প্রবৃদ্ধির দিকে মনোযোগ দিল, বাংলাদেশ কিন্তু বরাবরই শ্রমঘন একটা মনোযোগ রয়েছে এই বিষয়ের দিকে। এবং এই বর্তমান বাংলাদেশের যে একটু এগিয়ে থাকা, এর পেছনে কিন্তু এই শ্রমঘন প্রবৃদ্ধির বিষয়টি কিন্তু অনেকখানি বড় ভূমিকা রেখেছে। তো প্রতিটি দেশই তো আসলে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে এবং করোনা ভাইরাসের কারণে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত, এবং ভারত যেহেতু এই বিষয়টিকে খুব গভীরভাবে অ্যাড্রেস করছে এবং ভাবছে, বিশ্লেষণ করছে, আত্মসমালোচনা করছে, ভারতও নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর কথা নিশ্চয়ই তারা নানাভাবে চিন্তা ভাবনা করবে। তো এখন
পলিসির ক্ষেত্রে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে ভারতের বিভিন্ন পর্যায় থেকে? আপনার কাছে কি ধরনের তথ্য আছে বা কি বিশ্লেষণ আপনার? দেখুন, যে প্রশ্নটা আজকে প্রথমেই আমি যেটা বলে রাখি যে সেটা হচ্ছে যে আজকে বিশ্বায়নের যুগে কোনো একটি দেশের উন্নতি বা প্রবৃদ্ধি হার বেড়ে যাওয়াটা সেই দেশের পক্ষে নিঃসন্দেহে এটা কৃতিত্বের পরিচয়। কিন্তু কেবলমাত্র সেটা স্থায়ী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বিশেষ করে নিকটতম প্রতিবেশী তাদের যদি প্রবৃদ্ধি হার সমপরিমাণ না হয়, এবং যে ধরনের ধরুন ভারতের পক্ষ থেকে আমি বলতে পারি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ভূমিকা হচ্ছে লাইন অফ ক্রেডিট। সেটা যদি ভারত সরকার সেক্ষেত্রে দিতে না পারেন সেক্ষেত্রে বহু কাজ কিন্তু ব্যাহত হয়ে যাবে। ফলে আমার মনে হয় যেটা ভারত সরকার চিন্তা করছেন যে তারা আর্থিক নীতি এতদিন কালে অনুসরণ করছিলেন, তার কিন্তু কিছুটা হলেও পরিবর্তন একটা করতে হবে। একটা চাপ তৈরি হয়েছে। এখনো পর্যন্ত তার কিন্তু, আমি সত্যি কথা বলছি, এখনো পর্যন্ত তার কিন্তু কোনো লক্ষণ দেখিনি। ফলে এখনই যে বলা যাবে না যে আগামীকাল থেকেই ভারত সরকার নতুন কোনো আর্থিক নীতি নিচ্ছেন। যে কথাটা আমি গোড়াতেই বলেছি যে নিয়ে ভারতের বিতর্ক আছে, সেটা হচ্ছে আপনি মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়াবেন নাকি যারা উৎপাদন করেন তাদের ক্রয় ক্ষমতা বাড়াবেন। এই নিয়ে ভারতের বিতর্ক চলছে। এখন এই বিতর্কের শেষ হয়। ফলে আমার কাছে যেটা সবথেকে বেশি যেটা বড় মনে হয় যে ভারতের মতো একটা বিশাল দেশ এবং যাদেরকেও নির্ভর করতে হয় রপ্তানির ওপরে, সেই রপ্তানি প্রায় বন্ধ হয়ে আছে। তাদের রপ্তানির ক্ষেত্রেও ভারত অনেক পিছিয়ে আছে, কারণ বিদেশে যেসব জায়গায় রপ্তানি হতো সেই সব জায়গার আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমি আজকে প্রধানমন্ত্রীর কথা শুনে বুঝেছি আগামী দিনে আরো খারাপ হতে পারে, কারণ এই শীতকালে করোনার আরো একটি দ্বিতীয় আক্রমণ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে এখন আমার মনে হয় একটা সামগ্রিকভাবে এই দেশগুলি এককভাবে কোনো চিন্তা না করে সামগ্রিকভাবে একটা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে। একে অপরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। এক্ষেত্রে কিন্তু দল ও মত নির্বিশেষে সকলের ঐক্যমত্য হওয়ার একটা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। এবং যে কারণে আমার মনে হয় এখানে যে আর্থিক বিশেষজ্ঞ তারা আমার থেকে আরো বেশি জানেন, তারা বাংলাদেশের ক্ষেত্রে অনেক কিছু সুপারিশ করছেন। আমার মনে হয় ভারতেও এই ধরনের বহু লোক তারা সুপারিশ করছেন। আমি সাংবাদিক হিসেবে যেটা দেখছি সেটা ঘটনা যে ভারতে কিন্তু অসন্তোষ সাধারণ মানুষের মধ্যে বাড়ছে, যেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। সেটা আর্থিক প্রগতির পক্ষে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ফলে এই কারণে আমার মনে হয় আমাদের সরকারকে, ভারত সরকারকে এ বিষয়ে তারা সচেতন, তারা এই বিষয়ে ভাবছেন এবং ভেবে এখনো পর্যন্ত আমি কোনো কংক্রিট আপনাকে বলতে পারবো না যে তারা আগামীকাল থেকে এই ধরনের কোনো কাঠামোগত বা নীতিগত কোনো পরিবর্তন করেছেন। যে নীতিতে চলছিল এখনো পর্যন্ত ভারত সরকার সেই নীতিতেই চলছেন। তারা বিশ্বাস করেন এতেই কিন্তু পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু সেটা পারবেন কিনা সেটা ভবিষ্যতই বলবে। আমরা সময় পেলে আপনার কাছে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আসবো, যদি আমাদের সময় বড় খুব অল্প। আমরা ডক্টর মোহাম্মদ হেলালের কাছে যেতে চাই, আপনি তখন কিছু একটা বলতে চাইছিলেন। ওই যে যেটা আরিফ সাহেব বললেন যে খুবই উনি ঠিক বলেছেন। কারণ আমরা রিভার্স মাইগ্রেশন যেটা হচ্ছে মানে শহর থেকে গ্রামে যাওয়া এবং বাইরে বিদেশ থেকে যে আপনার গ্রামে যাচ্ছে, একসময় আমরা দেখতাম যে গ্রাম থেকে শহরে আসছে, গ্রাম থেকে বাইরে যাচ্ছে। হঠাৎ করে যদি একটা বড় নাম্বার তারা যদি গ্রামে ফিরে যায়, তাহলে আমার রুরাল আপনার যে সেক্টর, আমার যে গ্রাম, আমার যে কৃষি, সেটা তো আপনার প্রস্তুত না তাদেরকে নেওয়ার জন্য। এখন সেই জায়গাটাতে আপনার মানে এটা একটা বিরাট চাপ এবং এটা কিন্তু আপনার খুব সহসাই চলে যাবে মনে হচ্ছে না। এখন সেখানে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা আর কি, গভর্নমেন্ট অবশ্যই বিভিন্ন আপনার রিকভারি প্যাকেজের মাধ্যমে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সেখানে আপনার গভর্নমেন্টের নিজেরও লিমিটেশন আছে। আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে বলবো যে আপনি দেখেন যে এই যে আপনার সবকিছু স্লো হয়ে গিয়েছে, যে জিডিপি প্রবৃদ্ধি যেটা আমাদের নরমাল লেভেলে থাকবে, তাহলে আমার ট্যাক্স কালেকশন যেটা, এই ট্যাক্স কালেকশন তো স্লো হয়ে যাচ্ছে। ফলে আমার এই যে সরকারের যে মেশিনারি যে আপনার চলতি বাজেট যেটা, সেটা আপনার মেনটেন করার জন্য আমার যে পর্যাপ্ত ট্যাক্স দরকার সেটা আমার আসবে কোত্থেকে? তারপরে যদি আমি সাপোর্ট দিতে চাই তাহলে আমার আরো এডিশনাল দরকার। এবং বাংলাদেশে আপনার যে যে পরিমাণ ন্যাশনাল ডেট আছে, আমাদের যে ঋণ আছে, চাইলে আমরা আমরা আমাদের সক্ষমতা আছে আরো ঋণ করার, কিন্তু ঋণটা দিবে কি? বর্তমানে কিন্তু আপনি বৈশ্বিক প্রেক্ষাপটে দেখবেন যে সব দেশই কম বেশি ঋণ করতে যাচ্ছে। ওই জায়গায় ওই জায়গায় আপনার কিন্তু লিমিটেশনটা চলে আসছে যে সরকার চাইলেও কতটা করতে পারবে। তো সেখানে আপনার মানে চ্যালেঞ্জ তো আমাদের থাকছে, বাট তারপরে আমি বলছি, তারপরে কিন্তু আমরা যেরকম ৩-৪ মাস আগে যেরকম একটু হতাশায় ছিলাম যে কোন জায়গায় যাবে, এখন কিন্তু মোটামুটি ভাবে অনেকটা কিন্তু আপনার অর্থনীতি কিন্তু চাকা সচল হয়েছে। এখন চাকা সচল হয়েছে মানে যেহেতু সবাই কর্মকাণ্ডে পুরোপুরি নিয়োজিত, তখন আবার একটুখানি
আপনার অ্যাক্টিভিটি যেহেতু আপনার সোশ্যাল ডিস্টেন্সিংটা কম হচ্ছে, তাহলে একটুখানি আপনার ওই যে কোভিডের যে আপনার ইনফেকশনটা সেটা একটু কমে এসছে। কোভিডের এই ভয়টা বিষয়টি একটাই যে আসলে একটা বড় দুশ্চিন্তা তো আসলে আমাদের সামনে হয়ে আছেই। আমরা আরিফজিতের কাছে একটু ছোট করে শুনতে চাই যে একটা হচ্ছে যে যদি সেকেন্ড ওয়েভ আসে এবং সারা পৃথিবীতে যদি আবার নতুন করে বিপর্যয় নেমে আসে, সেক্ষেত্রে বাংলাদেশের তো একটু প্রস্তুত থাকা উচিত। বা নিজেদের অভ্যন্তরীণ যে সমস্যা সংকটগুলো রয়েছে সেগুলোকে কিভাবে ভালোভাবে অ্যাড্রেস করা যায় এবং অর্থনীতির ক্ষেত্রে যে একটু তুলনামূলক ভালো অবস্থান সেটাকেও কিভাবে আরো ধরে রাখা যায়। চট করে কি আপনার কিছু মনে হচ্ছে যে কোন কোন বিষয়কে এখনই আসলে একটু অ্যাড্রেস করা উচিত? আমার কাছে যেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ আসবে ধরে নিয়েই প্রস্তুতিটা নিতে হবে, না আসলে ভালো কিন্তু আসবে ধরে নিয়েই করতে হবে। গত কয়েক মাসে মার্চ থেকে নভেম্বর অক্টোবরের শেষ পর্যন্ত আমাদের একটা বড় অভিজ্ঞতা তৈরি হয়েছে, বাংলাদেশ কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে এখন মোটামুটি প্রস্তুত। আমাদের চিকিৎসক এবং যারা চিকিৎসার সাথে জড়িত প্রফেশনালরাও বুঝে ফেলেছেন যে কোন কোন সিমটমকে ধরে কিভাবে এটাকে এখন অ্যাড্রেস করতে হবে, যেটা হয়তো প্রথম দিকে তাদের জন্য একটা নতুন ভাইরাস ছিল। এই এক্সপার্টিসটা থাকার কারণে আমরা যদি যথেষ্ট রিসোর্স দিয়ে রাখতে পারি, আমার কাছে মনে হচ্ছে না খুব বড় আকারে একটা সমস্যা আর তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না। সেকেন্ড ওয়েভের যে ঘটনাটা ঘটবে বলছি, কিন্তু কি করতে হবে, কিভাবে প্রতিরোধ করতে হবে, এই জায়গাগুলো আমাদের এক ধরনের মানসিক এবং প্রস্তুতি হয়ে গেছে। এখন লোকজন জানে যে কাশি হলেই মারা যাচ্ছি না বা জ্বর হলেই আমি কোভিডে মারা যাচ্ছি না, মৃত্যুর হার অনেক কম। এই জায়গাগুলোতে আত্মবিশ্বাস তৈরি হয়েছে আমাদের এবং এই কারণেই কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আমি আজকে সারাদিনই বাইরে ছিলাম এবং আমি দেখলাম মাস্ক পরা বা মাঝে মাঝে হাতের একটু হাতটা পরিষ্কার করা ছাড়া বাকি কাজকর্ম কিন্তু স্বাভাবিকভাবে সকলেই করছেন। আমার কাছে মনে হয় যে ইকোনমি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে এবং একটু একটু করে গতি ফিরে পাবে। সেকেন্ড ওয়েভের কারণে এটা খুব বড় আকারে থামবে বলে আর মনে হয় না। আগামীতে সেকেন্ড ওয়েভ হলেও খুব কড়াকড়ি লকডাউন আমরা আসলে চালু করতে পারবো না, আমরা হয়তো মানসিকভাবে সেই প্রস্তুতি হয়তো আমাদের কাছে আমাদের থাকবে। জি, আমরা গৌতম লাহিড়ীর কাছে একদম শেষ মুহূর্তের জন্য একটু যেতে চাই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এটি আসলে যে বৈশ্বিক যে এটি সংকট, এই সংকটটি আসলে এককভাবে কোনো একটি দেশের পক্ষে সমাধান করা একটু কঠিন। যদি যৌথভাবে প্রতিবেশী দেশগুলো যদি এটাকে মিলেমিশে কাজ করতে চায় তাহলে হয়তো ভালোভাবে এটি সমাধান করা সম্ভব। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে অতীতে যে কোনো সময় অনেক ভালো সম্পর্কের কথা শুনি এবং দুদেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে থেকেও নানা আঞ্চলিক সহযোগিতার কথাও আসলে বলা হয়, কিন্তু দুদেশের মধ্যে আবার কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে। ফলে বর্তমান করোনা ভাইরাস এবং অর্থনীতির কিছুটা টালমাটাল অবস্থা, এরকম সব প্রেক্ষাপট মিলিয়ে যে বাস্তবতা, সেই বাস্তবতায় আপনার কাছে কি মনে হয় দুদেশের পক্ষে একসঙ্গে কাজ করা সম্ভব এই ইস্যুটা নিয়ে? আমার মনে হয় নিঃসন্দেহে আমি অত্যন্ত আশাবাদী, এবং কারণ আমি জানি যে আগামী ডিসেম্বরে 16ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা তারা মিলিত হবেন, যদিও ভার্চুয়াল বৈঠক, এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আগামী 26শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ঢাকায় আসতে পারেন। এবং আমার ধারণা এই শিখর পর্যায়ে বৈঠকের পর দুদেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় এবং যে ধরনের যৌথ সহযোগিতার কথা হচ্ছে সেই যৌথ সহযোগিতা নিঃসন্দেহে অনেক বাড়বে, কারণ ভারত বাংলাদেশের সম্পর্কটা অন্য কোনো দেশের সম্পর্কের সঙ্গে তুলনা করা যায় না। এই সম্পর্কটা তো সকলেই জানেন যে এটা রক্তের সম্পর্ক, এটা পারিবারিক সম্পর্ক। আমরা আসলে সেভাবে একটু আশাবাদী হতে চাই, বিশেষ করে সংকটে আসলে সেই আশাবাদী হন। জি, আমরা আসলে সংকটে আশাবাদী হন এবং আশায় থাকুন, এবং নিঃসন্দেহে আমি বিশ্বাস করি অতীতের সমস্ত সমস্যা স্থল সীমান্ত থেকে সমুদ্রিক সীমানা যদি 40 বছর পরে সমাধান হয়ে থাকে, একদিনে হয়নি। সুতরাং বাকি অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের জন্য একটু সময় দিন। আমার ধারণা ভারতের তরফ থেকে আন্তরিকতা আছে, আভ্যন্তরীণ অনেক সমস্যা আছে, সেই সমস্যা কাটিয়ে আমি নিশ্চিত সেই সমস্যাগুলি সমাধান আগামী বছরে হয়তো আমাদের ভারত বাংলাদেশের যে লিবারেশনের যে ডিপ্লোম্যাটিক সম্পর্কের যে সুবর্ণ জয়ন্তী পালিত হতে চলেছে সেটাতেই হয়তো একটি সুখবর পাওয়া যেতে পারে। নিশ্চয়ই আমরা আসলে সেই আশাবাদী হতে চাই, এবং এই সংকটের মুহূর্তে যেখানে সারা বিশ্বের প্রতিটি দেশই কম বেশি ভোগান্তির মধ্যে রয়েছে, এটি দুর্যোগময় পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই সংকটটি কাটিয়ে উঠতে হয়তো যৌথ এই সহযোগিতাগুলো হয়তো অনেক বেশি কার্যকর হতে পারে। তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। করোনাকালীন এই সময় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে IMF এর যে প্রতিবেদন মাথাপিছু প্রবৃদ্ধি নিয়ে, সেই বিষয় নিয়ে তিনজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।